दर्शक बंधुरा अस्सलामु आलैकुम। আমরা আবারো ফিরে আসলাম অরুণিমা ইউটিউব চ্যানেলের অরিত্র অ্যাকশনস প্রোডাকশনে। প্রায় অনেক দিন পর আমরা ইউটিউব চ্যানেলে একটি ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি কিন্তু বাংলাদেশ ফুটবল ন্যাশনাল ফুটবল টিম নিয়ে, এবং 9 তারিখে কিন্তু হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ হয়ে গিয়েছে। সেটি নিয়ে তাদের প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে আলোচনা করব, এবং নেক্সট যে ম্যাচটা হবে 14 তারিখে হংকংয়ের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে একটি প্রিভিউ দিব। দর্শক বন্ধুরা, আমরা দেখতে পেরেছি যে লাস্ট ম্যাচটি কিন্তু আমরা 4-3 হেরেছি হংকং চায়নার বিপক্ষে, যেটি কিন্তু অনেক দুঃখজনক একটি বিষয়, এবং আমাদের ফ্যান্সরা কিন্তু অনেক ফ্রাস্ট্রেটেড এই বিষয় নিয়ে। তাছাড়া বন্ধুরা, হামজা, সমিত কত দূর থেকে এসেছে তারা বাংলাদেশের হয়ে খেলতে, জায়ান আহমেদ, তারপর ফাহমিদুল ইসলাম, জামাল ভুইয়া, তারা কিন্তু অনেক বিস্মিত এবং তারা কিন্তু অনেক হতাশ তাদের ম্যাচটা হেরে। বিশেষ করে হামজা চৌধুরী, তিনি কিন্তু অনেক আশা নিয়ে গতকালের ম্যাচটি খেলেছেন, এবং তিনি কিন্তু নিজের একটি স্কোর করেছেন, তিনি কিন্তু অবিশ্বাস্য একটি স্কোর। মেসি, নেইমারের মতো ফ্রি কিকে তিনি গোল করেছেন, এবং তার সেট পিস করার মধ্যে তার অনেক ভালো সেট পিস প্ল্যানস। তো বন্ধুরা, আমরা যদি বলি প্রাপ্তি কি, প্রাপ্তি আমি প্রথমেই বলবো যে বাংলাদেশের মোমেন্টামটা তারা কিন্তু গিভ আপ করেনি। তারা কিন্তু হংকং চায়না ছিল 3, বাংলাদেশ ছিল 1। 83 মিনিটে বাংলাদেশ কিন্তু 3-3 ব্যবধানে ফিরে আসে, যেটি কিন্তু একটি ভালো মোমেন্টাম আমরা তুলে ধরতে পারি। এবং সবচেয়ে বড় প্রাপ্তির মধ্যে এটাই হবে, কারণ বাংলাদেশের আগের ফুটবল টিমটা কিন্তু আগের মতো নেই। তারা কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন প্লেয়ার এসেছে এবং তাদের খেলাও অনেক চেঞ্জ হয়েছে, যেই কারণে আমরা বলতে পারি 3-1 থেকে 3-3 তারা সমতায় ফিরে এসেছিল, যেটি কিন্তু অনেক বড় একটি বিষয় বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের জন্য। আমরা দেখেছি যে প্রথম যে 2টি গোল হংকং চায়না দিয়েছে এবং বাংলাদেশ কনসিড করেছে, সেটি কিন্তু আমাদের ডিফেন্সের ভুল, কারণ আমাদের ডিফেন্সটা অনেক উইক, অনেক 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 উইক। আমরা যদি ইউরোপিয়ান খেলাগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাবো ডিফেন্সগুলো টাইট হয়। যদি কোনো মিস্টেক করে ফেলে ডিফেন্সটা, তারা কিন্তু আবার কাউন্টার অ্যাটাক দিয়ে এসে পড়তে পারে। তবে আমি দেখলাম যে হামজা চৌধুরী যখনই ডিফেন্সে খেলেন, তখনই কিন্তু তিনি একাই ব্রিক ওয়াল থাকেন, তিনি তারিক কাজী। আমি লাস্ট ম্যাচে দেখেছি তপু বর্মন কিন্তু ছিল না, তাকে না নামানোর কথা ছিল বেশি, এবং তারিক কাজী আর হামজা দেওয়ান চৌধুরী কিন্তু তার দুজনে ডিফেন্সে ছিল, এবং এই কারণে কিন্তু ডিফেন্সে শক্তিশালী হয়ে গিয়েছিল। তবে ভুল পাসের কারণে কিন্তু গোল তারা কনসিড করেছে, এবং আমরা যখন দেখেছি শেষ মিনিটেগুলোতে হামজা মিডফিল্ডে চলে এসেছিল, তখন কিন্তু ডিফেন্স পুরো খালি হয়ে গিয়েছিল, এবং আমাদের যে ডিফেন্ডার ছিল সাদুদ্দিন, দেন তপু বর্মন, তারা কিন্তু কিছুই করতে পারেনি। তাদের ভুলের কারণে কিন্তু গোলটি হয়েছে। এবং আরেকটি ভুল হচ্ছে আমাদের মিতুল মার্মা। আমরা দেখছি যে আনিসুর রহমান জিকো আমাদের এক টাইমের বেস্ট গোলকিপার ছিল বাংলাদেশ টিমের, তাকে কিন্তু নেওয়া হচ্ছে না, বাদ দেওয়া হচ্ছে। এবং মিতুল মার্মা কিন্তু অটো চয়েস, বলাই যায় অটো চয়েস, কারণ তার রিসেন্ট কোনো পারফরমেন্স নেই, তার ম্যাচ খেলার অভিজ্ঞতা অনেক বেশি, তিনি আবাহনীর হয়ে খেলছেন, তার অনেক অভিজ্ঞতা আছে, এবং ন্যাশনাল টিমের হয়ে কিন্তু তিনি রিসেন্টলি অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন। তো তার কাছে এসব গোল কনসিড করা কিন্তু অনেক হতাশাজনক বিষয়। এবং শেষের যে গোলটা ছিল, সেটি কিন্তু তিনি একটু রিফ্লেক্স করলেই গোলটি তিনি সেভ করতে পারত, কিন্তু তিনি ট্রাইও করেনি। তিনি অনেক লেটে বলটা সেভ করার ট্রাই করেছে। বল যখন জালে ঢুকে গিয়েছে, তখন তিনি বলটা সেভ করার চেষ্টা করেছে, এবং তার গোলকিপিং দেখে আমার মনে হয়েছে যে গোলকিপার নেই, মনে হচ্ছে তিনি ডিফেন্ডার, কারণ তিনি অনেক উইক লাগছে তাকে, এবং তার মতো একজন অভিজ্ঞ গোলকিপারের কাছে কিন্তু আমি এগুলো আশা করতে পারি না। সেকেন্ড একটি কথা বলতে চাই যে ফয়সাল আহমেদ ফাহিম, আমাদের লেফট উইঙ্গার, তিনিও কিন্তু বলতে গেলে অটো চয়েস। আমাদের কোচ হাভিয়ার কাবরেরা, তিনি কিন্তু ফয়সাল আহমেদ ফাহিম এবং মিতুল মার্মাকে কিন্তু অটো চয়েস করে ফেলেন সব ম্যাচেই। ফয়সাল আহমেদ ফাহিম, আমি বলবো তিনি কিন্তু তার পেস অনেক ভালো, একটা উইঙ্গারের জন্য তার পেস যতটুকু দরকার ততটুকুই তার আছে। তবে তিনি কিন্তু আমাদের যতই ভালো পেস থাকে, তিনি কিন্তু ক্রসিং, তারপর ওভারল্যাপ করা, তিনি কিন্তু এগুলি কিছুই পারেন না। আমরা গত ম্যাচেও দেখেছি, এবং এর আগেও ভুটানের বিপক্ষে ম্যাচে, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে তিনি কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি, যেটি কিন্তু আবার রাকিব করে দেখিয়েছে। অনেকেই বলে রাকিব অটো চয়েস বা রাকিব
অনেক ভুলের খেলছে এবং তাকে নেওয়া উচিত নয়। কিন্তু আমার কাছে মনে হয় ফয়সাল আহমেদ ফাহিমের চেয়ে রাকিবের পারফরমেন্স অনেক বেটার, কারণ তিনি কিন্তু অনেক ভালো ভালো ক্রস দেন, ওভারল্যাপ করেন ডিফেন্ডারকে, এবং তার ড্রিবলিং অসাধারণ। তাই তার পেসও রয়েছে, তাই আমি বলতে পারি যে রাকিব অনেক ভালো প্লেয়ার। এবং আমাদের ন্যাশনাল টিমের একমাত্র স্ট্রাইকার আলামিন, তাকে কিন্তু নেওয়াই হয় না, 22 জনের স্কোয়াডের মধ্যে তাকে রাখাই হয় না, সেটা কিন্তু অনেক মানে হতাশাজনক একটা বিষয়। এবং সমীর সোম, জায়ান আহমেদ, জামাল ভুইয়া এবং ফাহামিদুল ইসলাম, এই 4জন প্লেয়ারকে কিন্তু আমরা দেখলাম সেকেন্ড হাফের অনেক পরে নামানো হয়েছে, মানে 70 মিনিটসের পরে নামানো হয়েছে 4জনকে। এবং এটি কিন্তু আমাদের মানে দেখার বিষয়, কারণ এই 4জনের উপরে কিন্তু আশা বেশি ছিল হামজা সহ। আমরা মনে করেছি ওদেরকে ফার্স্ট হাফে নামানো হবে। হাভিয়ার কাবরেরা বলছেন যে সমীর সোম তিনি ট্রাভেল করে এসেছেন অনেক দূর থেকে, তাই তাকে না নামাতে চেয়েছিল তারা, তবে তাকে তাও নামিয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, ধরলাম সমীর সোম টায়ার্ড ছিল বা ট্রাভেল করে এসেছে, তার কথা আমি বাদ দিলাম, তবে জায়ান আহমেদ তিনি কিন্তু 13 মিনিটেই বুঝিয়ে দিয়েছে তিনি কীরকম বা কী রকম একটি প্লেয়ার। তিনি লেফট ব্যাকে ছিলেন, সাদুদ্দিনের বদলে নেমেছিলেন। সাদুদ্দিন কিন্তু প্রায় লাস্ট 10 ম্যাচে কিন্তু তার কোনো পারফরমেন্স নেই, একটি গোল বা অ্যাসিস্টও নেই। এবং লাস্ট ম্যাচে আমি খেলে একটি কন্ট্রিবিউশনের কথা বলবো, তিনি জাস্ট 2টি ট্যাকেল করেছে, যে 2টি ট্যাকেলের মাধ্যমে কিন্তু অনেক ভালো কন্ট্রিবিউশন পেয়েছে বাংলাদেশ, এটাই খেলে তার প্রাপ্তি। তবে আমি যদি বলি লাস্ট 10 ম্যাচে সাদুদ্দিনের পারফরমেন্স অনেক বিপর্যয়। তবে জায়ান আহমেদ তার ডেবু ম্যাচে তিনি 13 মিনিটে কিন্তু অনেক ভালো ক্রস দিয়ে একটা গোল করার জন্য ক্রস করেছে, যেটি কিন্তু অনেক দেখার মতো বিষয়। এবং এখানেই প্রুভ হয়ে যায় যে জায়ান আহমেদ ডিজার্ভ করে প্রথম থেকে ম্যাচ খেলার। এবং সেকেন্ডলি জামাল ভুইয়া, বাংলাদেশের অনেক এক্সপিরিয়েন্স একটি প্লেয়ার, তাকেও তিনি কিন্তু ক্যাপ্টেনও বটে, তাকেও কিন্তু এত মানে নামানোই হয়নি। ফাহামিদুল ইসলাম অলরেডি তার ডেবু হয়ে গিয়েছে, তাকেও উল্লেখযোগ্যভাবে নামানো হয়নি। এবং আমরা যদি দেখি লাস্টে যে 2টি গোল করা হয়েছে, একটি শেখ মোরসালিন করেছেন এবং আরেকটি করেছে সমীর সোম। সমীর সোম যেটি করেছে সেটি কিন্তু মানে তার জীবনের বাংলাদেশের টিমের হয়ে প্রথম গোল। এবং এও দেখার বিষয় যে তিনি কিন্তু ট্রাভেল করেছেন, টায়ার্ড ছিলেন কোচের মতোই, তবে তাও তিনি গোল দিয়ে দিয়েছেন। এবং আমরা যদি লক্ষ্য করি, আমাদের দেশীয় প্লেয়ারদের চেয়ে বিদেশি প্লেয়ারদের কিন্তু মানে পারফরমেন্স অনেক ভালো, অনেক উচ্চমানের পারফরমেন্স শেখ মোরসালিন বাদে। এবং আমাদের অনেক ব্যর্থতা রয়েছে আমি লক্ষ্য করেছি অ্যানালাইসিস করার পর, সেগুলি আমি আশা করি নেক্সট ম্যাচের জন্য কাটিয়ে উঠবে। এবং হংকং চায়নার ম্যানেজমেন্ট বা তাদের কোচিং প্যানেল, তারা কিন্তু একটু অ্যারোগেন্ট টাইপের, কারণ আমি যতটুকু দেখলাম মাঠের মধ্যে ম্যাচের আগে কিন্তু একটা প্রেস ব্রিফিং হয়, সেখানে কিন্তু হংকং চায়নার কোচ অ্যাশলে ওয়েস্টউড তিনি কিন্তু বলেছেন, তাকে কোশ্চেন করা হয়েছে যে যদি হামজাকে আপনার টিমে রাখা হয় আপনি তাকে কোথায় খেলাবেন, তিনি ডিরেক্টলি বলেছে হামজাকে তিনি বেঞ্চে বসিয়ে রাখবেন। এবং এই কথার মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশি ফ্যান্স সবাই কিন্তু একটু হলেও অনেক মানে রেগে গিয়েছে আমরা বলতে পারি। এবং হামজাও প্রুভ করে দিয়েছে তিনি কোন লেভেলের একটি প্লেয়ার, তিনি সেটা প্রুভ করে দিয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে এবং আমি চাই যে অনেক পরিবর্তন আমাদের দরকার। আমাদের নেক্সট ম্যাচে দেখতে হবে যে হাভিয়ার কাবরেরা কী পরিবর্তন করেন এবং কী চেঞ্জেস হয়। যেহেতু মিতুল মার্মা আমি তার কোনো আউটপুট দেখলাম না, আপাতত তাকে কোনো চেঞ্জ করা যাবে না। আমার কাছে মনে হয় নেক্সট সিজনে কিন্তু আনিসুর রহমান চিকোকে আনতেই হবে। এবং কঠিন সমীকরণে কিন্তু আমরা পড়ে গিয়েছি, একটি ড্র করার ম্যাচ, একটি অবশ্যই ড্র হয়, এই ম্যাচটি আমরা হেরে গিয়েছি শুধুমাত্র আমাদের ডিফেন্স এবং গোলকিপিংয়ের জন্য। এবং একটি কঠিন সমীকরণ রয়েছে যেটি কিন্তু 3টি ম্যাচ বাকি আছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের, 3টি আমাদের জিততে হবে। এবং অনেক সমীকরণ রয়েছে যেটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ হংকং চায়না কিন্তু রয়েছে 1 নম্বরে, সিঙ্গাপুর 2 নম্বরে, ইন্ডিয়া 3 নম্বরে, বাংলাদেশ 4 নম্বরে। বলতে গেলে ইন্ডিয়া বাংলাদেশের প্রায় রেজাল্ট সেমই, তারা একদম সেম পজিশনে আছে, কিন্তু ইন্ডিয়া একটু এক ধাপ এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। এখন দেখা যাক কারা কারা উঠে। আমার কাছে মনে হচ্ছে যদি বাংলাদেশ ভালো মোমেন্টাম নিয়ে নামে এবং হাভিয়ার কাবরেরা যদি ভালো এবং ফেয়ার চেঞ্জেস করে, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ নেক্সট ম্যাচ এবং বাকি সবগুলো ম্যাচ জিততে পারবে। এবং হামজা প্রমিস করেছেন, হামজা এবং সমীর সোম
তারা নেক্সট ম্যাচ এবং বাকি সব ম্যাচগুলো তারা জিতিয়ে দেখাবে। আমিও তাদের উপর আশা করছি তারা জিতিয়ে দেখাবে এবং তাদের মোমেন্টাম এবং তাদের কনফিডেন্স দেখে আমিও অনেক খুশি। দেখা যাক কী হয় বন্ধুরা, আর ভিডিও লম্বা করবো না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জিতবে নেক্সট ম্যাচ এবং বাংলাদেশি ফ্যান্স আপনারা আশা হারাবেন না, আমরা নিশ্চয়ই বাংলাদেশে ফিরে আসবে তাদের মোমেন্টামে। তো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, বাই বাই।